গ্রামের নাম নিশিন্দিপুর। মানচিত্রে নাম থাকলেও বাস্তবে যেন সে গ্রামটা সময়ের বাইরে আটকে আছে। দিনে সেখানে পাখি উড়ে, রাতে কিছু উড়ে না, কিছু হেঁটে বেড়ায়। নিশিন্দিপুরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো জমিদার বাড়ি। লোকেরা তাকে বলে দত্তমহল। কেউ জানে না কবে থেকে বাড়িটা খালি, কেউ জানে না শেষ মালিক কে ছিল। কিন্তু সবাই জানে সূর্য ডোবার পর ওখানে আলো জ্বলে, কিন্তু সে আলো প্রদীপের নয়, সে আলো চোখের। সেই রাতে কালীপদ ঘোষের ছেলে মধু দৌড়ে এসে পড়েছিল গ্রাম চত্বরের কুয়োর পাশে। চোখ দুটো উল্টে গেছে, জিভ শুকিয়ে কাঠ, গলায় শব্দ নেই। অনেক চেষ্টায় সে শুধু ফিসফিস করে বলেছিল, ওরা ডাকছিল দত্তমহল থেকে। তারপরে সে অজ্ঞান। গ্রামের বুড়োরা জানত এটা শুরু, কারণ প্রতি 12 বছরে একবার দত্তমহল খিদে পায়। অনেক বছর আগে দত্তমহলের জমিদার ছিলেন ভূপেন্দ্র নারায়ণ দত্ত। দানশীল, শক্তিশালী, কিন্তু তন্ত্র সাধনায় আসক্ত। লোককথা বলে সে এক তান্ত্রিক সাধু থেকে শিখেছিল আত্মা বেঁধে রাখার বিদ্যা। সে চেয়েছিল মৃত্যুকে ঠকাতে, সময়কে থামাতে আর নিজের বংশকে অমর করতে। শেষ রাতে সে বাড়ির নিচের গুপ্তকক্ষে একটি যজ্ঞ করেছিল। সকালবেলা পুরো পরিবার মৃত, চাকর বাকর উধাও, আর বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। তারপর থেকে দত্তমহল একটা জীবন্ত জিনিস। গ্রামের পঞ্চায়েত বসেছিল ভোরে। সবাই এক নাম বলেছিল, তারানাথ তান্ত্রিক। কেউ জানে না সে কোথা থেকে আসে, কেউ জানে না সে কতটা বয়স্ক, কিন্তু সবাই জানে যেখানে ভূত যেতে সেখানে তারানাথ শুধু দাঁড়িয়ে থাকে। 3 দিন পর সে এলো। সে হেঁটে এলো। কোনো বাহন নেই, কোনো ছাতা নেই, চুল জটা, গায়ে ভস্ম, গলায় রুদ্রাক্ষ। তার চোখে ভয় নেই, কিন্তু দয়াও নেই। সে শুধু একবার দত্তমহলের দিকে তাকিয়ে বলল, এখানে একা কোনো আত্মা নেই, এখানে একটা তন্ত্র বেঁচে আছে। গ্রামের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। তারানাথ প্রথম রাতেই বাড়িতে ঢোকেনি। সে বসেছিল উঠোনে। মাটিতে এঁকেছিল একটি বৃত্ত। রক্ত নয়, সিঁদুর। মন্ত্র শুরু হতেই বাড়ির জানলা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে আওয়াজ, ফিরে যা, এটা তোর নয়। তারানাথ চোখ খুলল, শান্ত গলায় বলল, আমি নিতে আসিনি, আমি বন্ধ করতে এসেছি। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে হাঁটার শব্দ। একটা নয়, অনেকগুলো। একটা ছায়া বেরিয়ে এলো বারান্দায়। তার মুখ নেই, চোখ নেই, কিন্তু সে দেখছে। তার পেছনে আরো ছায়া। সবাই একসাথে ফিসফিস, জমিদার ডাকছে। তারানাথের কপালে খাম। সে বুঝে গেল, এটা সাধারণ ভুতুড়ে পাড়ি নয়, এটা সাধনার ব্যর্থতা। আর ব্যর্থ তন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর। গ্রামবাসীদের সে বলল, আমি চেষ্টা করব, কিন্তু যদি আমি ফিরি না, এই গ্রাম ছেড়ে চলে যাবে। কারণ তন্ত্র জিতলে সে আর থামে না। তারপর সে উঠে দাঁড়ালো, দত্তমহলের দরজায় হাত রাখল। দরজা খুলল। ভেতর থেকে এলো একটা ঠান্ডা নিঃশ্বাস এবং শব্দ, অবশেষে কেউ এসেছে।
তারানাথ ভেতরে ঢুকল। দরজা বন্ধ হল ভিতর থেকে। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই দত্তমহলের ভেতরকার বাতাস বদলে গেল। ঠান্ডা নয়, ভেজা, যেন বহু বছর ধরে আটকে থাকা নিঃশ্বাস হঠাৎ ছাড়া পেল। তারানাথ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার পায়ের নিচে কাঠের মেঝে নড়ে উঠছে, ঠিক মাটির নিচে কিছু চলাফেরা করছে। সে ফিসফিস করে বলল, নিচে নামার রাস্তা আছে। উত্তর এলো চারদিক থেকে একসাথে, সব রাস্তা নিচেই নামে। করিডোরে পা দিতেই তারানাথ টের পেল দেয়ালগুলো নরম, ইট পাথর নয়, যেন চামড়া। দেয়ালে আঁকা আছে তান্ত্রিক চিহ্ন, কিছু পরিচিত, কিছু ভুল। ভুল মানে অশুদ্ধ নয়, ভুল মানে ইচ্ছাকৃত বিকৃতি। সে বুঝল ভূপেন্দ্র দত্ত কোনো এক সময় শিখেছিল তন্ত্র, কিন্তু শেষ দিকে সে নিজেই মন্ত্র বদলেছিল। এমন তন্ত্র যেটা কাজ করে, কিন্তু যার দাম কেউ জানে না। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে এক নারী দাঁড়িয়ে, সাদা শাড়ি, পা নেই, মুখে শান্ত হাসি। সে বলল, বাবু, আপনাকে ডাকছেন। তারানাথ থামল, চোখ নামাল। তুমি জমিদার বাড়ি ন, সে বলল, তুমি বাইরে থেকে ডাকা। নারীর হাসি চড়া হল, মুখটা খুলে গেল, ভেতরে কোনো দাঁত নেই। সে মিলিয়ে গেল। হঠাৎই পেছন থেকে কেউ তারানাথের চুল টেনে ধরল। সে মাটিতে পড়ে গেল। রুদ্রাক্ষ ছিটকে পড়ল, বৃত্ত ভেঙে গেল। অন্ধকারে একসাথে অনেক কণ্ঠ, এটা তোমার ক্ষেত্র নয়। তারানাথ রক্তের স্বাদ পেল মুখে। সে প্রথমবার বুঝল এই বাড়িতে তার পুরো শক্তি কাজ করছে না। কারণ বাড়িটা শুধু ভুতুরে নয়, এটা একটা চলমান যন্ত্র, একটা তন্ত্রযন্ত্র। সে উঠতে উঠতে একটা লোহার রিংয়ে হাত লাগাল। মেঝে খুলে গেল। নিচে সিঁড়ি, খুব পুরনো, খুব গভীর। নামতেই তাপ বেড়ে গেল, ধূপের নয়, পচনের। সিঁড়ির দেয়ালে নখের দাগ, মানুষের নখ নয়, আত্মার। শেষ ধাপে পৌঁছে সে থামল। নিচে একটা বড় কক্ষ, মাঝখানে যজ্ঞকুণ্ড, এখনো কালো, এখনো ভেজা। যজ্ঞকুণ্ডের চারপাশে পাথরের ফলকে লেখা, যে এখানে নামবে সে আর একা থাকবে না। তারানাথ চোখ বন্ধ করল। তার চোখের সামনে দৃশ্য ফুটে উঠল, ভূপেন্দ্র দত্ত, তার পরিবার, যজ্ঞ, রক্ত। আর শেষ মুহূর্তে একটা মন্ত্রের লাইন বাদ পড়ে যায়। সেই ভুলে আত্মারা মুক্ত হয়নি, আবার বাধাও পড়েনি। তারা অর্ধেক, অর্ধেক জীবিত, অর্ধেক মৃত। এই অর্ধেকগুলোই বাড়িটা চালাচ্ছে। হঠাৎ এক কণ্ঠ আলাদা হয়ে উঠল, তারানাথ। সে চমকে উঠল। এই নাম কেউ জানার কথা নয়। একটা ছায়া যজ্ঞকুণ্ড থেকে উঠল। এবার মুখ আছে, চোখ আছে। সে একসময় তান্ত্রিক ছিল, তারানাথের মতোই। সে বলল, তুমিও এই পথে এসেছিলে, তুমি পালিয়ে গেছিলে। তারানাথ কণ্ঠ নামিয়ে বলল, আমি পালাইনি, আমি বেঁচে গেছিলাম। ছায়া হাসল, এখানে কেউ বাঁচে না, কেউ শুধু দেরি করে। তারানাথ বৃত্ত আঁকল, রক্ত দিল নিজের।
মন্ত্র শুরু করল। যজ্ঞকুণ্ড কাঁপতে লাগল, দেয়াল চিৎকার করল, ছায়ারা ছুটে এলো। একটা এসে তার কানে ফিস ফিস করল, তুমি যদি এখান থেকে বেরো, গ্রাম থাকবে না। আরেকটা বলল, তুমি যদি থাকো, তুমি থাকবে না। তারানাথের কণ্ঠ কাঁপল। এই তন্ত্রের কোনো পরিষ্কার সমাধান নেই। শেষ মন্ত্র পড়ে সে যজ্ঞকুণ্ডে ছাই ফেলল। আগুন জ্বলে উঠল, কিন্তু পুরো নয়। কিছু ছায়া পুড়ে গেল, কিছু পিছিয়ে গেল। কক্ষটা ধসে পড়তে শুরু করল। তারানাথ দৌড়াল। সিঁড়ি ভাঙছে। উপরে উঠতে উঠতে সে শুনল, এটা শেষ নয়। সে কোনো মতে পেরিয়ে এলো উঠোনে। দত্তমহল থেমে গেল। নিশিন্দিপুর পেঁচে রইল। কিন্তু তারানাথ জানে ভেতরে কিছু রয়ে গেছে। ভোরের আলো নিশিন্দিপুরে ঢুকতেই মানুষ ভাবল সব শেষ। দত্তমহল নিঃশব্দ। কোনো আলো নেই, কোনো হাঁটার শব্দ নেই। কিন্তু যারা রাত জেগেছিল তারা জানে নিশ্চুপ মানেই শান্তি নয়। তারানাথ উঠোনে বসেছিল, গায়ে ধুলো, ঠোঁটে রক্ত শুকিয়ে কালচে, চোখে ঘুম নেই। সে শুধু একটাই কথা বলেছিল, ভেতরের তন্ত্রটা ভেঙেছে, কিন্তু তার ছায়া ছড়িয়ে গেছে। সেদিন থেকেই নিশিন্দিপুর বদলাতে লাগল। কেউ রাতে নাম ধরে ডাকলে দরজা খুলত না, এখন খুলছে। গরুর দুধ টক হচ্ছে, পুকুরের জল নড়ছে না। আর শিশুরা রাতে ঘুমের মধ্যে কথা বলছে। সবচেয়ে ভয়ঙ্কর, তারা একই কথা বলছে, নিচে নামো। অনেক কালীপদ ঘোষের নাতি, বয়স 6। দিনে একদম স্বাভাবিক, রাতে চোখ খোলা, শ্বাস স্থির, কণ্ঠ বদলে যায়। সেই রাতে তারানাথকে ডেকে আনা হলো। ঘরের বাতাস ভারী, দেওয়ালে প্রদীপের শিখা কাঁপছে। অনেক হঠাৎ উঠে বসল। সে তাকালো তারানাথের দিকে, চোখে শিশুর ভয় নেই। সে বলল, তুমি আমাদের অর্ধেক পুড়িয়েছে, বাকি অর্ধেক ঘরে ঢুকেছে। তারানাথ বুঝল এটা ভূপেন্দ্র নয়, এটা কোনো সাধারণ আত্মাও নয়। এটা তন্ত্রের ছায়া, যেটা শরীর খোঁজে। তারানাথ মাটিতে বৃত্ত আঁকল। এইবার রক্ত নয়, লবণ আর সর্ষে। সে অনেককে ছুঁল না, কারণ ছোঁয়া মানেই অনুমতি। মন্ত্র শুরু হতেই অনেকের মুখ পেঁকে গেল। একসাথে অনেক কণ্ঠ, আমরা বেরোব না, আমরা শিখেছি। তারানাথের কপাল কুঁচকে গেল। তন্ত্র যদি শিখে ফেলে, তাকে থামানো যায় না, শুধু দাম বদলানো যায়। সে হঠাৎ মন্ত্র থামিয়ে দিল, চোখ বন্ধ করল। তার নিজের স্মৃতি উঠে এলো। একসময় সেও এমনই এক বাড়িতে নেমেছিল। এক তন্ত্র, এক ভুল, এক শিশুর শরীর। সেই দিন সে বাঁচাতে পারেনি। তারানাথের গলায় ভার পড়ল। সে ধীরে বলল, এই শিশুটাকে আমি নেব না, দাম আমি দেব। ঘর কেঁপে উঠল, ছায়ারা একত্র হল। এক কণ্ঠ বলল, তুমি থাকলে আমরা যাব। আর একটা যোগ করল, তুমি গেলে গ্রাম থাকবে। তারানাথ জানে এটা মিথ্যে নয়। তন্ত্র কখনো মিথ্যে বলে না, সে শুধু অর্ধেক সত্য দেয়। সে বলল, আমাকে সময় দাও, শেষবার নিচে নামতে দাও। হাসি, দত্তমহল তোমাকে চিনেছে, সে খুলে দেবে।
সেদিন রাতেই দত্তমহলের জানালায় আবার আলো জ্বলে উঠল, কিন্তু এবার আগের মতো নয়। এই আলো ডাকছে। তারানাথ একা গেল। গ্রাম পিছনে ফেলে দরজা নিজে থেকেই খুলল। ভেতরে কোনো শব্দ নেই, শুধু দেয়ালে নতুন চিহ্ন, তার নিজের নাম। সে আবার সেই গুপ্ত সিঁড়িতে নামল, কিন্তু এবার যজ্ঞকুণ্ড নেই। মাঝখানে একটা আয়না। আয়নায় তারানাথ নিজের মুখ দেখল না, দেখল একটা খালি বৃত্ত। পেছন থেকে কণ্ঠ, তুমি যদি এখানে থাকো তোমার নাম মুছে যাবে। গল্পে তুমি থাকবে, কিন্তু মানুষে নয়। তারানাথ দাঁড়িয়ে রইল। এই তন্ত্র চায় তার পরিচয়। আয়নাটা ধীরে ধীরে কাঁপছিল। তারানাথ হাত বাড়ালো, ছুঁল না, কারণ সে জানত ছোঁয়া মানেই সম্মতি। আয়নার ভেতর থেকে কণ্ঠ এলো, নাম ছাড়া তুই শক্তিশালী, নাম থাকলে তুই দুর্বল। তারানাথ ফিসফিস করল, নাম নাম মুছলে স্মৃতি মুছে যায়, স্মৃতি মুছলে দায় মুছে যায়। তারানাথের বুকের ভেতর কিছু মোচড়াল। সে বলল, আর শেষ ধাপ? উত্তর এলো, শেষ ধাপে তুই নিজেকে ভুলে যাবি। দেয়ালে হঠাৎ চিহ্নগুলো জ্বলতে লাগল। তারানাথ দেখল ভূপেন্দ্র দত্তের শেষ রাত। যজ্ঞের মাঝখানে সে একাই ছিল। পরিবার আগেই মারা গেছে। শেষ মন্ত্রে সে নিজের নাম উৎসর্গ করেছিল, কিন্তু মন্ত্র অসম্পূর্ণ। নাম গেল, আত্মা গেল না। সেই ফাঁকে বাড়িটা জেগে উঠল। ইট, কাঠ, মেঝে সব একসাথে একটা সত্তা, দত্তমহল। হঠাৎ আয়নার ফাঁক দিয়ে অন্য দৃশ্য। অনিক। সে বিছানায় শুয়ে, চোখ খোলা, ঠোঁট নড়ছে। একসাথে অনেক কণ্ঠ, এই শরীর নিলে তোর নাম বাজবে। তারানাথের হাত কাঁপল। এই প্রথম সে ভাবল পিছু হটার কথা। সে আয়নার দিকে তাকিয়ে বলল, শরীর নয়, নাম নয়, আমি তৃতীয় কিছু দেব। অন্ধকার থমকে গেল। তৃতীয় কিছু? তারানাথ চোখ বন্ধ করল, বলল, আমার কাজ, আমার পথ। আমি আর কোনোদিন তন্ত্র বন্ধ করতে আসব না। এই কথা মানে ভবিষ্যতে অসংখ্য গ্রাম সে বাঁচাবে না। নীরবতা। আয়না ফেটে গেল। মেঝেতে রক্তের রেখা। বৃত্ত তৈরি হল। ছায়রা চেঁচিয়ে উঠল, এই দাম ভারী। তারানাথ নিজের তালু কেটে দিল। রক্ত পড়ল বৃত্তে। সে বলল, এটাই শেষ, নাও। দত্তমহল কেঁপে উঠল। কিছু ছায়া পিছু হটল, কিছু মিলিয়ে গেল, কিন্তু সব নয়। কণ্ঠ এলো, গ্রাম থাকবে, শিশুটি থাকবে, কিন্তু তুই অর্ধেক থাকবি। তারানাথ বুঝল সে আর আগের মতো নেই। ভোরে গ্রাম জাগল। অনেক ঘুমাচ্ছে শান্তভাবে। কেউ আর রাতে কথা বলছে না। দত্তমহল দাঁড়িয়ে আছে, কিন্তু নিস্তব্ধ। গ্রামবাসীরা তারানাথকে খুঁজল। উঠোনে শুধু পড়ে আছে একটা রুদ্রাক্ষ। কেউ জানে না সে গেছে নাকি রয়ে গেছে। ভোরে নিশিন্দিপুর জাগল, কিন্তু জাগার শব্দ হল না। পাখি ডাকেনি,
কুকুর ঘেউ ঘেউ করেনি, শুধু কুয়াশার ভেতর দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছিল। পা পড়ছে, শব্দ পড়ছে না। তারানাথ। সে জানে সে পুরো নেই। গ্রামের শেষ বাড়িটার সামনে এসে সে থামল, নিজের ছায়া দেখল। ছায়াটা দেরিতে নড়ল। সে চোখ বন্ধ করল, মন্ত্র পড়তে গেল। মন্ত্রের শেষ লাইনটা মনে পড়ল না। তারানাথ বুঝল, এটাই দাম। তন্ত্র তার কাছ থেকে শক্তি নেয়নি, নিয়েছে ক্রম, মন্ত্রের ধারাবাহিকতা। হঠাৎ কণ্ঠ, বাবা বাবা। কালীপদ ঘোষ। সে তারানাথের দিকে তাকিয়ে আছে, চোখে সন্দেহ। তারপর ধীরে বলল, আপনি কে? এই প্রশ্নটা ছুরির মতো। তারানাথ হাসল, নিচু স্বরে বলল, কেউ না। কালীপদ মাথা নাড়ল, যেন ঠিক উত্তরই পেয়েছে। সে একবার পেছনে তাকাল। দত্তমহল দাঁড়িয়ে, আর ডাকছে না। কিন্তু জানলার কাছে একটা ছাপ, হাতের। ভেতর থেকে কণ্ঠ এলো না, শুধু অনুভূতি। আমরা শেষ নই, আমরা থেমেছি। তারানাথ জানে, থামা মানেই ঘুম, মানেই একদিন জাগা। সেই রাতেই অনেক স্বপ্ন দেখল। এক লোক হেঁটে যাচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতে একটা ভাঙা রুদ্রাক্ষ। লোকটা ফিরে তাকিয়ে বলল, মনে রেখো, দরজা সবসময় বন্ধ থাকে না। অনেক চমকে উঠে বসে পড়ল, কিন্তু ভয় পেল না, কারণ স্বপ্নটা ভালো লাগছিল। তারানাথ গ্রাম ছাড়ছিল, কিন্তু প্রতিশ্রুতি ভেঙে যাচ্ছিল। সে বলেছিল আর কোনো তন্ত্র বন্ধ করতে আসবে না। কিন্তু রাস্তার ধারে একটা ছোট্ট মন্দিরে সে থামল, দরজার সামনে লাল সিঁদুর পড়ে। সে মন্ত্র পড়ল না, শুধু সিঁদুর সরিয়ে রাখল। এটুকুই যথেষ্ট। তন্ত্র জানে সে ফিরবে। কয়েক মাস পরে নিশিন্দিপুরে কেউ আর দত্তমহলের নাম নেয় না। বাড়িটা তারানাথ কোথায় কেউ জানে না। কেউ বলে সে নিজের নাম খুঁজছে, কেউ বলে সে দত্তমহলে নিচে আটকে। কিন্তু তন্ত্র জানে সে বেঁচে আছে, অর্ধেক। আর অর্ধেক থাকলেই ভয় সবচেয়ে গভীর হয়। নিশিন্দিপুর এখন আর গ্রাম নয়, একটা নামমাত্র জায়গা। বাস যায় না, মানুষ থাকে না, মানচিত্রে শুধু একটা দাগ। কিন্তু রাত নামলে যারা কাজ দিয়ে যায়, তারা জানে দাগের ভেতর কিছু নড়ে। দত্তমহলের ছাদ ভেঙে পড়েছে, বারান্দার খুঁটি ফাটল ধরা। তবু জানলার এক কোণে আলো জ্বলে। এই আলো আগুনের নয়, এটা স্মৃতির। ভেতরে কেউ হাঁটে না, কিন্তু মেঝে কাঁপে, কারণ বাড়িটা এখন শ্বাস নেয় মাটির ভেতর দিয়ে। রাত 12টার পরে যদি কেউ থামে, তাহলে শোনে একটা প্রশ্ন, নাম দেবে না শরীর? যারা শোনে তারা দৌড়ে পালায়। একজন পালায়নি, অনেক এখন বড় হয়েছে, শহরে কাজ করে, ভয়কে বিশ্বাস করে না। কিন্তু সেই রাতে স্বপ্নে আবার সে লোকটা আসে, চেনা কণ্ঠ। দরজা খুলছে, ঘুম ভেঙে যায়। ভোরে সে নিশিন্দিপুরে পৌঁছায়। দত্তমহলের দরজা ভাঙা, কিন্তু ভেতরে ঢোকার আগেই অনেক থেমে যায়।
কারণ দরজার পাশে মাটিতে আঁকা একটা পুরনো বৃত্ত। রক্ত নয়, ছাই নয়, লবণ। ঠিক যেমন একদিন তার ঘরে আঁকা হয়েছিল। পেছন থেকে শব্দ, এখানে এসো না। অনেক ঘুরে তাকায়। একজন লোক, চুল চটা, চোখে ক্লান্তি। মুখটা স্পষ্ট নয়, কিন্তু কণ্ঠটা স্বপ্নের মতো পরিচিত। অনেক ফিসফিস করে, "আ- আপনি?" লোকটা মাথা নাড়ে। নাম জিজ্ঞেস করো না, সে বলে। নাম দিলে দরজা খুলে যায়। ভেতর থেকে আবার প্রশ্ন, নাম দেবে না শরীর? লোকটা দরজার সামনে দাঁড়ায়। তার ছায়া পড়ে না। সে বলে, আজ নয়। এক মুহূর্তের জন্য বাড়িটা থমকে যায়। আলো নিভে যায়। অনেক ফিরে যায়। নিশিন্দিপুর আবার নীরব। কিন্তু দেশের অন্য প্রান্তে আরেকটা পুরনো বাড়ির সামনে একটা বৃত্ত আঁকা হয়। কেউ জানে না কে আঁকে। শুধু লোকজন বলে, যখন তন্ত্র জাগে, একজন মানুষ আসে যার নাম নেই, আর দরজা তখনও প্রশ্ন করে। সমাপ্তি। কারণ কিছু গল্প শেষ হয় না, তারা শুধু অপেক্ষা করে।